আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শামসুল আরিফিন সিদ্দিকী শাহিন। আজকে চলে এলাম আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করব বলে। বন্ধুরা, আজ মূলত দেখানোর চেষ্টা করব যে পদ্মা নদীর ডান তীর রক্ষা বাঁধ প্রকল্পের অধীনে যে বেড়িবাঁধ নির্মাণ করা হয়েছে সেটির যে মোটামুটি একটি ওভারঅল ভিউ এবং তৎপার্শ্ববর্তী কিছু দৃশ্যাবলী, এগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব বন্ধুরা। ওই যে দেখেন পদ্মা নদী। আমি প্রথমে একটু মুলফুতগঞ্জ বাজারে যাব, ওখান থেকে আমি আবার টার্ন করে সুরেশ্বরের দিকে যতটা সম্ভব যাওয়া যায় যাব এবং এই দৃশ্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব বন্ধুরা। আশা করি আপনাদের ভালো লাগবে। এই জনপদের মানুষগুলো খুবই সংগ্রামী মানুষ। আমাদের এলাকার কিছু লোক আছে যাদের ঘরবাড়ি বারবার ভেঙেছে, তারা আবার নতুন করে বসতি গড়েছে, আবার ভেঙেছে, আবার গড়েছে। এই যে সংগ্রামী লড়াকু মানুষগুলো, এই মানুষগুলোর যে মানসিক শক্তি, এটি আসলেই অকল্পনীয়, অভাবনীয়। আমরা যারা একটু আধুনিক শহুরে জীবনযাপনে অভ্যস্ত, তাদের কাছে অনেক সময় বিষয়টা আশ্চর্যজনক মনে হয় যে একটি মানুষ, একটি পরিবার, আমার জানা মতে একটি পরিবার, আমার সাথে একবার কথা হয়েছিল এক ভাইয়ের, সে বলছিল যে ভাই, আমার বাপ চাচারা 18 বার নদী ভাঙনের শিকার হয়েছে। আমি বললাম যে বলেন কি? বলে যে হ্যাঁ সত্যি। আসলে একটি পরিবার যদি 18 বার নদী ভাঙনের সম্মুখীন হয়, এটাই আসলে খুবই পরিতাপের বিষয় এবং খুবই আশ্চর্যের বিষয় যে তাদের যে মানসিক দৃঢ়তা, মনোবল, এটি কত উঁচু লেভেলের। এই 18 বার ভাঙার পরও তারা আবার ঘুরে দাঁড়িয়েছে, আবার বাড়ি ঘর নির্মাণ করেছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, বিস্তৃত পদ্মা নদী, সর্বনাশা পদ্মা নদী। এর বুকে একটি সমৃদ্ধ জনপদ ছিল। এখানে প্রায় 25-30 হাজার বা 40 হাজার লোকের বসবাস ছিল। তাদের ঘর বাড়ি ছিল, ফসলি জমি ছিল, সব নদীর করাল গ্রাসে চলে গিয়েছে। বিশেষত 2018-19-এর প্রবল ভাঙনে অত্র এলাকার মানচিত্রই পাল্টে গিয়েছে। তো বন্ধুরা, এই যে বাঁধটি দেখতে পাচ্ছেন, বেড়িবাঁধ, এটি আগে এখানে ছিল না, কারণ এখানে থাকার দরকারও ছিল না। এখানে আসলে মোটামুটি চলাচলের রাস্তাঘাট ছিল, জনপদ ছিল, গ্রাম ছিল, বসতি ছিল, বাড়িঘর ছিল, বাজার হাট দোকানপাট, একটি জমজমাট একটি জায়গা। এটি একটি সমৃদ্ধ জনপদ। 2010-11-র দিক থেকেই অল্প 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 করে ভাঙা শুরু হয়। তো তখনও কিছু মানুষ গৃহহীন হয়। আজকে এই যে বেড়িবাঁধের কিছু ইতিহাস, অজানা ইতিহাস বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আজকে অনেকেই হয়তো এটার জন্য বাহবা নেয় যে আমরা করেছি প্রকল্প বা আমরা নির্মাণ করেছি। আসলে এটি বাংলাদেশ সরকার করেছে, কিন্তু সব কিছুর পিছনেই কারো না কারো কিছু অবদান থাকে। যেমন একটি বটবৃক্ষ যখন মহীরুহে পরিণত হয়, ফলভারে নুব্জ হয়ে পড়ে, তখন সবাই সেটি দেখে, কিন্তু সেই চারাগাছটি কিভাবে রূপিত হয়েছিল সেটি হয়তো অনেকে জানেই না। ঠিক সেভাবেই যখন একটু একটু ভাঙা শুরু হয়, মোটামুটি ভাঙছিল, তো তখন আমি দেখলাম যে আসলে এখানে যেহেতু এই এলাকাটি বালু মাটি প্রধান, সুতরাং এটি ভাঙবে। এটি আমার ক্ষুদ্র মস্তিষ্কে এটি আমি বুঝতে পারছিলাম। এই যে দেখেন বন্ধুরা, এটি হচ্ছে মুলফতগঞ্জ লঞ্চ ঘাট। এই যে দেখেন বন্ধুরা, একটু দেখানোর চেষ্টা করছি আমি। এটি
মুলফতগঞ্জ লঞ্চ ঘাট, আর এই দিকটা রয়েছে মুলফতগঞ্জ বাজার। ওই যে একেবারে এইখানে উত্তর দিক থেকে আমি যেখানে দাঁড়িয়েছি সেটা উত্তর দিক, উত্তর প্রান্ত, একেবারে দক্ষিণ প্রান্ত পর্যন্ত মোটামুটি উত্তর দক্ষিণে লম্বা এই বাজারটি বিস্তৃত। তো বন্ধুরা আসুন আমরা একটু এগিয়ে যাই। তো সেই যে কথাটি বলছিলাম বন্ধুরা, তখন আমি আমার প্রয়াত বড় ভাই জনাব আবু বকর সিদ্দিক, যিনি তখন একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদে অধিষ্ঠিত ছিলেন, তাকে একটু জানাই আমাদের সাবেক চেয়ারম্যান কেদারপুর ইউনিয়নের জনাব ইমাম হোসেন দেওয়ান সাহেবের মাধ্যমে, যে আসলে ওনার মাধ্যমে একটি প্রস্তাব জমা দেই আর কি আমরা, যে এখানে নদী ভাঙ্গনের যে অবস্থা, এখানে একটি বাঁধের ব্যবস্থা হলে ভালো হতো। তো তিনি ব্যাপারটির গুরুত্ব অনুধাবন করে মোটামুটি একটি প্রকল্প তৈরি করে জমা দেন। তো পরবর্তীতে সেটি সেভাবে থাকে এবং 2015 সনের শেষের দিকে উনি অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। তো সেই প্রকল্পটি সেভাবেই জমা ছিল, যে চারা গাছটি কেবল তিনি বপন করেছিলেন, তারপরে তিনি মৃত্যুবরণ করলেন। তারপরে যখন 18-19 সনে প্রবল ভাঙন দেখা দিল, তখনও স্থানীয় জনপ্রতিনিধিরা খুব একটা উদ্যোগ নেয়নি যে এই প্রকল্পটি বাস্তবায়ন করার বা ইমপ্লিমেন্টেশন করার। তো যাই হোক, ভাঙনের সময় যা ভাঙার তো ভাঙলই। 18-19-এ প্রবলভাবে নদী গ্রাস করে নিয়েছে অত্র এলাকার বাড়ি ঘর, ফসলি জমি, পথ ঘাট, হাট বাজার, একটি বিস্তীর্ণ জনপদ এই পদ্মা নদীর করাল গ্রাসে চলে গিয়েছে। তারপরে এই তৎকালীন সরকার এটির গুরুত্ব অনুধাবন করে ভাঙনের যে ব্যাপক চিত্র মিডিয়াতে প্রকাশিত হয়েছে, এটি দেখে সেই প্রকল্পটি একনেকে পাশ করানো হয়। প্রায় 1196 কোটি টাকার একটি প্রকল্প পাশ করানো হয় এবং তারপরে এখানে এই পদ্মা নদীর ডান তীর রক্ষা বাঁধ প্রকল্প নামে এই প্রকল্পটি শুরু হয় এবং তার অধীনে এখানে এই বাঁধ নির্মিত হয়। এবং বাঁধের পাশে এই যে আমি বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি হেঁটে যাচ্ছি, এটি হচ্ছে একটি ওয়াকওয়ে, এখান দিয়ে হেঁটে যাওয়া যায়। তো আসলে এই পদ্মা নদীকে বলা হয়, পদ্মা নদীর আরেকটি নাম হচ্ছে কীর্তিনাশা, অর্থাৎ সে অনেক কীর্তিকে নষ্ট করে দিয়েছে, তাকে বলা হয় সর্বনাশা, সর্বগ্রাসী। আসলে যে নামেই ডাকা হোক, পদ্মা তো পদ্মাই, তার নিশ্চয়ই কিছু গুণও রয়েছে। সে তার আশেপাশের অববাহিকার জনপদকে সমৃদ্ধ করে পলিমাটি দিয়ে, এই নদী দিয়ে মানুষ যাতায়াত করে, বিভিন্ন পণ্যদ্রব্য পরিবহন করে, একটি অর্থনৈতিক ব্যবস্থাকে চালু রাখে। বন্ধুগণ দেখেন নদীটার ভিউ। এই নদী এখন ওপার দিয়ে যে চরটি দেখতে পাচ্ছেন, এটি ছিল না, এটি ইদানিংকালে পড়েছে। এটি এখন তো একটু ড্রাই সিজন, নদী অনেকটা শুকিয়ে গিয়েছে। যখন বর্ষা আসে তখন পদ্মা তার প্রলয়ঙ্করী ভৈরবী রূপ নিয়ে আবির্ভূত হয়। কি তার ঢেউ, কি তার গোঙানি নদীর, কি তার শাসানি, একেবারে কলিজা কাঁপিয়ে দেয়া। এই পাড়ের মানুষ যারা বসবাস করে, তারা প্রতিনিয়ত একটি ভয়ের মধ্যে, আতঙ্কের মধ্যে বসবাস করে। বন্ধুরা দেখুন, এই জায়গাটি যেখান দিয়ে আমি হাঁটছি, এই জায়গা যে কখনো নদীগর্ভে বিলীন হয়ে যাবে, পরবর্তীতে এখানে বাঁধ তৈরি হবে, এটি আসলে কল্পনারও বাইরে ছিল। আমি যে জায়গাটি দিয়ে হেঁটে যাচ্ছি বন্ধুরা, এইখান থেকে আমি যদি আপনাদের একটু দেখাই, আরো পশ্চিমে, অন্তত 1.5 থেকে 2 কিলোমিটার পশ্চিমে ছিল এই পদ্মা নদী। পদ্মা নদী ভাঙতে 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 এই পর্যন্ত এসে বেড়িবাঁধের কারণে মোটামুটি তার ভাঙন কার্যক্রম স্থগিত করেছে। আসলে এখনো এই এলাকার মানুষ আতঙ্কিত যে আবার যদি কখনো কিছু হয়, এরকম ব্লক সরে যায় বা ভাঙনের কবলে আমরা পড়ি, তো আল্লাহ যেন এই জনপদের বাসিন্দাদের সেই বিপদ থেকে রক্ষা করেন, আর যেন কখনো আমাদের এই ভাঙনের সম্মুখীন হতে না হয়। পরম করুণাময়ের কাছে এই আমাদের প্রার্থনা।
আসলে পদ্মা নিয়ে অনেক কথা আছে, অনেক কবি সাহিত্যিক অনেক কিছু লিখেছেন, অনেক শিল্পী অনেক গান গেয়েছেন। ছোটবেলায় আব্দুল আলিমের একটি গান শুনেছিলাম, সর্বনাশা পদ্মা নদী বল আমারে বল, তোর কিরে আর কুল কিনারা নাই, এই জাতীয় কি জানি। সর্বনাশা পদ্মা নদী তোর কাছে শুধাই, বলা আমারে তোর কিরে আর কুল কিনারা নাই। আসলেই যখন বর্ষাকাল আসে তখন পদ্মা নদীর কোনো কুল কিনারা থাকে না, এপার ওপার দেখা যায় না, বিস্তীর্ণ জলরাশি, শুধু মনে হয় জল আর জল, পানি আর পানি। আসলে এখন তো ফারাক্কা বাঁধের কারণে এই পদ্মার অনেকটা জীর্ণ শীর্ণ অবস্থা। আমরা আমাদের পূর্বপুরুষের কাছে, বাপ চাচাদের কাছে বা মা খালাদের কাছে শুনেছি যে এইখানে যে নদীটা ছিল বহু পূর্বে, 100 বছর পূর্বে নাকি এই জায়গায় আবার নদী ছিল, আবার সেই নদী চলে গিয়েছে আবার দূরে পশ্চিমে, আবার ভেঙে এসেছে। নদী নাকি বারবার এইরকম তার স্থান পরিবর্তন করে, এক জায়গায় থাকে আবার চলে যায়, আবার সেই পুনরায় তার পূর্বের জায়গায় ফিরে আসে। এটি নাকি নদীর একটি ধর্ম, এটি গ্রাম দেশের একটি লোককথায় প্রচলিত। জানি না এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে কিনা। তো যাই হোক, তো তখন এই নদী নাকি প্রমত্তা ছিল, প্রবল ঢেউ ছিল, স্রোত ছিল, এবং এই নদীর যে অপর পারে বসবাসকারী লোকজন তারা এপারে মুরফতগঞ্জ হাটে আসতো হাট করার জন্য প্রতি বৃহস্পতিবার এবং রবিবার। যেই বন্ধুরা আপনাদের যে বাজারটি দেখালাম, মুরফতগঞ্জ বাজার, সেটি একটি বিখ্যাত হাট ছিল। এটি এখন নষ্ট হয়ে গিয়েছে নদী ভাঙনের কারণে, এখন আর হাট বসে না। তো তখন এখানে বিশাল বড় এক হাট ছিল, প্রচুর পণ্যদ্রব্য এখানে আসতো, পাইকাররা আসতো, বেচা বিক্রি হতো। হ্যাঁ, তো তখন এবং মানুষ তার যাবতীয় নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী, ভোগ্যপণ্য ক্রয় করার জন্য এই বাজারে আসতেন। তো যারা নদীর ওই পারে ছিল, পাড়ি দিয়ে এই পারে আসতে হতো, তারা নাকি মানে একেবারে দাবি ছাড়িয়ে যান হাতে নিয়ে আসতো, যে এত বর্ষাকালে এত ঢেউ ছিল যে তারা এই ঢেউ ডিঙিয়ে নৌকা না ডুবে তারা এই পারে আসতে পারবে কিনা, এটি তাদের একটি ভয় কাজ করতো। তো সেই প্রলয়ঙ্করী পদ্মার কথা বলছি বন্ধুরা। এই যে দেখুন, এই যে বাঁশ সারিবদ্ধ করে স্তূপ করে রাখা হয়েছে, এই বাঁশগুলো এখানে আগামীকাল শনিবার হাটে উঠানো হবে। এখানে একটি ওয়াবদা হাট নামে একটি হাট রয়েছে বন্ধুরা, একটি ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম। এখানে পাইকাররা প্রচুর বাঁশ নিয়ে আসে দূর দূরান্ত থেকে, আবার অনেকে কিনে যায়। এই নদীপথে নৌপথে অনেকেই আসেন। কবি নজরুল তার বিরহী প্রেমিকাকে উদ্দেশ্য করে পদ্মা নিয়ে একটি গান লিখেছিলেন, বিখ্যাত গান। সেই গানটি হচ্ছে এই যে, আপনারা সবাই হয়তো জানেন অনেকেই, পদ্মার ঢেউরে মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা যা রে, এই পদ্মেতে ছিল রে যার পা, এই পদ্মেতে ছিল রে যার রাঙা পা, আমি হারাইছি তার রে পদ্মার ঢেউরে। অর্থাৎ কবি বলছেন যে তার যে প্রিয়তমা ছিল, তার যে পদ্ম পা ছিল, অর্থাৎ এই পদ্মাকে বিনতি করে বলছেন যে তার পদ্ম পা এখন আর আমি দেখি না, তার অস্তিত্ব এখন আর আমার কাছে নেই, সে হারিয়ে গিয়েছে, তাকে আমি খুঁজে বেড়াচ্ছি। পদ্মার ঢেউ, তুমি যদি তাকে পাও তবে বলো যে আমি তার বিরোহী। এই গানটি অনেক সুন্দর গান, আমি পুরা গানটাই পারতাম, গাইতে না অন্তত উচ্চারণ করতে। এই গানটির বাণী বা গানটির কথা, গানটির উপমা, গানটির উৎপ্রেক্ষা এত উঁচু মানের যে আসলে কবি নজরুলের মতো এইরকম প্রতিভা আমরা খুব মানে আর পাবো না। কারণ এই ধরনের প্রতিভা হাজার বছরে একবার আবির্ভূত হয়। এই প্রতিভা যেখানে সেখানে জন্মে না, যখন তখন জন্মে না। এই মহাপ্রতিভাশালী কবি কাজী নজরুল ইসলাম আমাদের বাংলা সাহিত্যকে ব্যাপকভাবে সমৃদ্ধ করে গিয়েছেন। তিনি আমাদের জাতীয় কবি। হে কবি, পদ্মা পার থেকেই অধম তোমার প্রতি জানাই পরম শ্রদ্ধা, তুমি আমাদের পরম শ্রদ্ধার ধন। কবি নজরুল বাংলা সাহিত্যকে যে উঁচু মানে নিয়ে গিয়েছেন, তার যে কবিতা, গল্প, উপন্যাস এবং সেই গল্প, কবিতা, উপন্যাসের উৎপ্রেক্ষা, উপমা, তার যে বাণী কথার,
এগুলো আসলে মানে ভাবতে অবাক লাগে যে একজন মানুষ কি করে এতটা মানে প্রতিভাবান হতে পারে। আসলে এটি ঐশ্বরিক দান। আপনি আহ, অনেক কিছু শিখতে পারবেন। আপনি পড়াশোনা করলে ডাক্তারি, পড়াশোনা করলে মেডিকেল লাইনে আপনি ডাক্তার হতে পারবেন, ইঞ্জিনিয়ারিং পড়লে ইঞ্জিনিয়ার হতে পারবেন। আপনি ব্যবসার বিষয়ক পড়াশোনা আছে, বিভিন্ন বিষয়ে আপনি ব্যবসা সম্পর্কে জানতে পারবেন, শিখতে পারবেন। আপনি সব বিষয়, আপনি পাইলট হতে গেলে, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার হতে গেলে আপনি ওই বিষয়ে পড়াশোনা করলে শিখতে পারবেন। আপনি যদি ধরেন একজন আর্কিটেকচার হতে চান, সেটাও আপনি শিখতে পারবেন। পৃথিবীর সব জিনিস শেখা যায়। আপনি আইন শিখে উকিল হতে পারেন, ব্যারিস্টার হতে পারেন। কিন্তু বন্ধুরা, এই যে কবি, এই যে সাহিত্যিক, সাহিত্য চর্চা, এটি কিন্তু আপনি কোথাও লেখাপড়া করে শিখতে পারবেন না। এই জিনিসটি ভিতরে থাকতে হয়। এটি ঐশ্বরিক দান। এই ঐশ্বরিক দান মহান সৃষ্টিকর্তার তরফ থেকে আসে। আসলে মহান আল্লাহ এগুলো তার পছন্দনীয় ব্যক্তিত্বের মাধ্যমে, আমার মনে হয় সৃষ্টিকর্তার কথাগুলোই আল্লাহ এই কবি সাহিত্যিকদের দিয়ে বলান। এই যে তাদের এই সুন্দর সুন্দর কথা, এত সুন্দর সুন্দর বাণী। এই যে কবি নজরুল লিখেছেন যে রমজানের এই রোজার শেষে এলো খুশির ঈদ। কি সুন্দর গানের কথাগুলো, কি তার সুর, কি তার লালিত্য! আজ পর্যন্ত এই গানকে ছাপিয়ে আরেকটি গান কিন্তু কেউ লিখতে পারেনি। এত সুন্দর গান তিনি লিখে গিয়েছেন। প্রায় 3000-এর উপরে গান তিনি লিখেছেন। একটার চেয়ে আরেকটা সুন্দর, একটার চেয়ে আরেকটা সুন্দর, একটার কথার চেয়ে বাণীর চেয়ে একটা গানের যে বাণী, কথা, সুর, একটা শুনলে মনে হয় ওইটার চেয়ে ওইটা সুন্দর, ওইটার চেয়ে ওইটা সুন্দর। আসলে তার সমগ্র সৃষ্টিই সুন্দর। তার যে কাব্য প্রতিভা, তার যে কবি প্রতিভা, অনন্য সাধারণ। যাই হোক বন্ধুরা, আমি আপনাদের একটু তত্ত্বকথায় নিয়ে আসলাম, কিছু মনে করবেন না। আসলে আমার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের এই পদ্মা নদীটা দেখানো এবং তার তীরবর্তী এই যে আহ, বাঁধ, বেড়িবাঁধ, এটি যতদূর সম্ভব আপনাদের একটু দেখালাম, কিছু কথা শেয়ার করলাম বন্ধুরা। এই যে দেখেন বন্ধুরা, এই যে এখানে একটি বাগান বাড়ির মতো রয়েছে, সুন্দর নিরিবিলি পরিবেশ। এই জায়গাটাকে একটা পার্ক হিসাবে তৈরি করা যায়। জানি না এটা কার বাড়ি, অনধিকার চর্চা করে লাভ নেই। এখানে সুন্দর বাতাস বইছে। এই নদী দিয়ে অনেক ট্রলার, নৌকা, ইঞ্জিন চালিত নৌকা, যেটাকে স্থানীয় ভাষায় ট্রলার বলা হয়, তারপরে বাল্কহেড, যেটাকে স্থানীয় ভাষায় বুলগেট বলা হয়, বড় মালবাহী ট্রলার আর কি। বিশেষ করে এরা বালি ইত্যাদি পরিবহন করে নিয়ে আসে। এই যে বন্ধুরা, আমি যেখান দিয়ে হেঁটে যাচ্ছি, এগুলো সব বিস্তীর্ণ জনপদ ছিল। এই যে আপনি দেখছেন, আপনারা দেখছেন বন্ধুরা, ওই যে পারে দেখা যাচ্ছে যে চর জমেছে, তারও ওই পারেও জনপদ ছিল, তারও অনেক ওই দিক পশ্চিম দিকে নদী ছিল। এই যে দেখেন বন্ধুরা, নদী পারে কলা গাছ লাগিয়েছে, কলা ধরেছে। পদ্মার ঢেউ রে মোর শূন্য হৃদয় পদ্ম নিয়ে যা যা রে। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার কণ্ঠ তো মারাত্মক সুন্দর ভাই, আগে তো জানতাম না। হায় 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 হায়, কি বলারে বাগে খাইলো, হ্যাঁ? আগে যদি জানতাম যে আমার কণ্ঠ এত সুন্দর, তাইলে ভাই আব্দুল জব্বার, খুরশিদ আলম, এদের ভাত নষ্ট হয়ে যাইতো। এক পোলায়, গ্রামের ভাষায় বলি, এক পোলায় একটু বয়স হয়েই আর কি আরবি পড়তে গেছে। পরে সে তাপ বাতিয়ে দা শিখছে 10 বছরে। 10 বছরে তাপ বাতিয়ে দা শিখার পরে একবার জ্বর হইয়া এই পোলা গেছে মইরা। পরে এখন মায় কান্দে আর কয়, হায় রে, আমার পোলায় 10 বছরে তাপ বাতিয়ে দা শিখছে, এই পোলা বাচ্চা থাকলে না জানি কি করতে পারতো। আমার পোলার মেয়ে ব্রেন এত ভালো, আমারও সেই রকম ভাই। যাই হোক, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি, তো একটু দুষ্টামি করলাম। জোকস অ্যাপার্ট, এবার দুষ্টামি ছেড়ে দেই, আসল কথায় আসি।
বন্ধুরা, এই বাঁধ, তীররক্ষা বাঁধটি প্রায় সুরেশ্বরের কাছাকাছি গিয়েছে। এখান দিয়ে লোকজন হেঁটে যাতায়াত করে, এখান দিয়ে আসলে কোনো রিক্সা বা অটো চলার কোনো কায়দা নেই। এই যে একটি দেখেন সুন্দর প্রজাপতি, প্রকৃতির অন্যতম সুন্দর একটি সৃষ্টি। মহান আল্লাহ কত সুন্দর সুন্দর সৃষ্টিতে তার এই পৃথিবীকে সাজিয়েছেন। আসলে আমরা তো চিন্তা করি না অনেক কিছু। পবিত্র কোরআনে রয়েছে যে জ্ঞানীদের জন্য রয়েছে চিন্তার খোরাক। এখন ভাই জ্ঞান চর্চার সময় কই, এখন শুধু টাকা পয়সা কামাও, হাউ টু মেক মানি, কিভাবে টাকা কামানো যায়, এইটাই সবচেয়ে বড় বিষয়। যারা জ্ঞান চর্চা করে, পড়াশোনা করে, তারা এখন বোকা ভাই। তাদেরকে মানুষ মনে করে আরে কোনো কামের না, কি টাকা পয়সা ইনকাম করতে পারে না, লেখাপড়া করে কি করছে। এখন শুধু টাকা, টাকার কাছে মার খেয়ে গেছে ভাই সব কিছু। আমাদের এই সমাজের আজকে এই অবস্থা। আসলে সবই দরকার, টাকা পয়সা দরকার, লেখাপড়া দরকার। শিক্ষা ব্যতীত একটি সমাজকে আপনি চিন্তা করেন তো ভাই, যেখানে কোনো লেখাপড়া নাই, শিক্ষা নাই, কিচ্ছু নাই, তখন তো আমরা আবার সেই বর্বর অসভ্য যুগে ফিরে যেতে হবে। আজকে এই যে আমরা ট্রেনে চড়ছি, প্লেনে চড়ছি, গাড়িতে চড়ছি, এত যে আমাদের উন্নতি, এই যে প্রযুক্তি, এগুলো কি লেখাপড়া শিক্ষার মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে আসে নাই? অবশ্যই আসছে। গভীরভাবে চিন্তা করলে একটু বোঝা যায়। টাকা তো অবশ্যই দরকার, কিন্তু তার অর্থ এই নয় যে আমাকে জীবনে লাখ লাখ কোটি কোটি টাকা অর্জন করতে হবে, অমুকের চেয়ে বড় হইতে হবে, তার 2 কোটি আছে আমার 6 কোটি হইতে হবে। নট দ্যাট। পৃথিবীতে কতদিন মানুষ বাঁচে, লাইফ স্প্যান কতদিন মানুষের? আগে তো মানুষ 100 বছর, 120 বছর বাঁচতো নর্মালি, এখন 60 থেকে 70। তাহলে এই স্বল্প দৈর্ঘ্য জীবনে কেন ভাই এত টাকার জন্য হাহাকার? মোটামুটি ভদ্রভাবে চলার জন্য খাওয়া পড়া, চিকিৎসা, বাসস্থান, অন্ন বস্ত্র যে বলে না, এইগুলো হলেই তো যথেষ্ট, এনাফ। আসলে আমাদের তৃপ্তি নাই, আরো চাই, আরো চাই, আরো চাই। যত হয়, একটা বাড়ি থাকলে আরেকটা চাই, দোতলা থাকলে 4তলা চাই, এই আর কি অবস্থা। এই যে দেখেন বন্ধুরা, ব্লক ফেলে রেখেছে এখান দিয়ে নদী অনেকটা বাঁক নিয়েছে, টার্ন। আমি ওই টার্ন পর্যন্ত, যদিও প্রখর রৌদ্র, তারপরও আপনাদের দেখানোর জন্য একটু যাচ্ছি। ওই যে দেখেন আকাশে 2টা চিল, কি সুন্দর লাগছে। কিছুটা মেঘ রয়েছে আকাশে। এই যে দেখেন কলা বাগান, তাদের জন্য বাড়ি, খুব সুন্দর করে কলা বাগান করেছে। এই কলাও মোটামুটি একটি অর্থকরী ফসল বা ফল, যাই বলেন। এবং এই কলা, যেই কলাই হোক, কাঁচা কলা হোক বা অন্য পাকা সবরি কলা, কবরি কলা, যাই হোক, সবই আসলে এগুলি খুব পুষ্টিকর খাবার। একটি কথা জানেন কি বন্ধুরা, যে কোনো ফল খেলে সেটার একটা যে শক্তি বা সেটা এনার্জিটা তৈরি হতে একটু সময় লাগে। আপনি এটার উপকারিতাটা একটু পরে, 2 ঘন্টা 4 ঘন্টা বা 2-1 দিন পর পাবেন। কিন্তু যখনই আপনি কলা খাবেন, মানে পাকা কলা, ইনস্ট্যান্টলি, তাৎক্ষণিকভাবে আপনি একটি এনার্জি পাবেন এবং একটি শক্তি পাবেন মনে, এবং শরীরের মধ্যে একটি তৃপ্তি ভাব আসবে। মনে হবে যে আপনার পেটটা ভরেছে বা আপনার শরীরে একটা এনার্জি আছে। আজকে একটু পরীক্ষা করে দেখেন বন্ধুরা যে আমার কথাটা সত্যি কিনা। এটি আমার কথা নয়, আমি এটি বিভিন্ন জার্নাল থেকে, বিভিন্ন মেডিকেল বই থেকে আমি পড়েছি। আমার অবস্থা হয়েছে কি ভাই, ওই যে মাস্টার অফ অল ট্রেডস, জ্যাক অফ নান, সব কাজের ধারী, অতি বড় আনাড়ি। সবটাই কিছু কিছু জানি, কোনোটাই আসলে তেমন জানি না। তা আমার ছোটবেলা থেকেই একটি অভ্যাস বদভ্যাস যাই বলেন, আমি প্রচুর বই পড়েছি। বই পড়াটা আমার একটা নেশা ছিল বা এখনো আছে। আমার সংগ্রহে অনেক বইপত্র রয়েছে, কিন্তু অনেক সময় মনে হয় যে এগুলো তো আসলে কি অর্থহীন, মনের আক্ষেপে দুঃখে সেই বইগুলো এখন আমি আগলে রেখেছি। আমার কাছে প্রচুর বইয়ের কালেকশন রয়েছে। আমি আমার পাঠ্য বইয়ের বাহিরে মাস্টার্স করেছি তো প্রায় 30 বছর হয়ে গেছে। ওই সময় থেকেই আমি আমার পাঠ্য বইয়ের বাহিরেও প্রায় 2,500 থেকে 3,000 বই পড়েছি।